কে না ডাকলে কেউ সেখানে যেতে পারে না। ওনার হয়তো এটাই ইচ্ছা যে আমরা সবাই একসঙ্গে গিয়ে ওনার মাথায় জল ঢালবো। কিন্তু ভাই, তুষার ঢাকা শৈত্য পর্বতে খাওয়ার কিছু পাবো তো? চিন্তা করো না নন্দী দাদা, আমি তোমাকে না হয় বরফ ভেজে খাইয়ে দেব। দূর দূর, ওর ভাজা ভাজা লাগবে না, ও চাইলে কাঁচা কাঁচা বরফই খেতে পারে। কিরে নন্দী, তাই তো? তোদের আমার খাবার দিকে নজর দেওয়া ছাড়া কোনো কাজ নেই না? আমার খাবার আমি নিজেই জোগাড় করে নেব, তোদের অত ভাবতে হবে না। আরে বাবা, এত ভাবছিস কেন? আমরা যখন বাবা সিদ্ধেশ্বরের নাম নিয়ে তার কাছে যাচ্ছি, আমাদের পথের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রামের স্থান সব তিনিই ঠিক করে দেবেন। এখন চল, তাড়াতাড়ি সূর্য ডোবার আগে শৈত্য পর্বতে পৌঁছতে হবে। হ্যাঁ, চল চল চলো। সাবধানে যেও সবাই। জয় সিদ্ধেশ্বর বাবার জয়। জয় সিদ্ধেশ্বর বাবার জয়। না, গুরুদেবের এই নিত্য নতুন বায়নাক্কার ঠেলায় আর পেরে উঠছি না। সকালে উঠেই হুকুম করলো বরফ আনতে। এই জায়গায় বরফ কি কোথাও সহজে পাওয়া যায়? যেতে হলো সেই মাছের বাজারে, কিন্তু না, মাছের বাজার থেকে বরফ এনেছি এ কথা গুরুদেবকে কিছুতেই বলা যাবে না। এই কে রে? আমি মরকট। এ কি গুরুদেব, আমি এত কষ্ট করে এই ভারী ভারী বরফের চাইগুলো আনলাম আর আপনি ভেঙে ফেললেন। ভেঙেই যদি ফেলবেন তাহলে বরফ আনতে বলেছিলেন কেন? কারণ আমার ভাঙা বরফই দরকার ছিল। এই বরফগুলো দিয়েই যে আমি আমার নতুন হাতিয়ার প্রস্তুত করব, যা দিয়ে ভোলাদের জব্দ করব আমি। আবার ভোলা? আমি কিন্তু আর কিছুতেই যেতে পারবো না ওদের সামনে। যেতে হবে না তোকে, কারণ এবার আমি এমন অস্ত্র বানাবো যে নিজে নিজেই ভোলাদের খতম করতে সক্ষম হবে। ওম রিং রিং ফট, ওম রিং রিং ফট, ওম কংসাবতায় নমঃ, ওম রিং রিং কংসাবতায় নমঃ। এই তো আমার তুষার দৈত্য প্রস্তুত। কিন্তু একে আমার তুষার দৈত্যের গা থেকে এমন পটকা আষ্টানি গন্ধ ছাড়ছে কেন? মামেক, এই মামেক, কোথা থেকে এনেছিস এই বরফগুলো? কেন? নদীর তলা থেকে। নদীতে অনেক মাছ তো, তাই হয়তো এরকম গন্ধ হয়ে গেছে। হতভাগা বেল্লেক, আমাদের এখানকার নদীর তলায় যে বরফ হয় না তাও জানিস না? একই তোর নুড়ো পাথর নাকি? না অভিমানী, ও আমাকে এনেছে মাছের বাজার থেকে, আর তাই আমার গা দিয়ে এমন বোটকা গন্ধ ছড়াচ্ছে। উফ, মরকট খক্কস, তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি হবে না? এবার আমাকে সবার আগে এই গন্ধ দূর করতে হবে। কিন্তু আপনি আমাকে এইভাবে হঠকারিতার সঙ্গে বানিয়ে আমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা কেন করলেন? তোমাকে সৃষ্টি করেছি এক বিশেষ কারণে। তোমাকে আমার এক বিশেষ শত্রুকে নিকেশ করতে হবে, আর সে এখন চলেছে ওই শৈত্য পর্বতের দিকে। ওই পর্বত তোমার নখদর্পণে। যা ছল চাতুরি করার দরকার হয় করো, কিন্তু আমার ওই শত্রুকে তোমায় নিকেশ করতেই হবে। এ শত্রু আপনার? কোথায় থাকে সে? কোথায় থাকে তাতে কি যায় আসে? তুমি যাবে শৈত্য পর্বতে, আর সেখানেই তোমার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই ভোলা আর তার বন্ধুদেরকে মেরে ফেলবে তুমি, বুঝেছো? আপনি যা বলবেন, আপনি চিন্তা করবেন না। তুষার এলাকায় আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ হবে না, তাই আপনার শত্রুকে নিকেশ করা আমার কাছে খুব একটা অসুবিধের হবে না। ওই মুখেই বড় বড় কথা। ভোলাকে তো চেনো না? যখন দেবে না উত্তম মধ্যম, তখন বুঝবে কত ধানে কত চাল। বললাম তো, আমার তুষার এলাকায় আমি সর্বশক্তিমান। আপনি নিশ্চিত থাকুন, আমি আপনার শত্রুকে নিকেশ করেই ফিরব। একটু
এইটুকু পথ উঠতে পারলেই আমরা পৌঁছে যাব একেবারে সিদ্ধেশ্বরের মন্দিরে। তুই তো তখন থেকে এইটুকু এইটুকু করেই যাচ্ছিস ভাই। তোর এইটুকু এইটুকু করতে করতে আমার যে অনেকটুকু হয়ে গেল। পায়ের ছাল বাকল পর্যন্ত এই ঠান্ডায় উঠে যাওয়ার জোগাড়। আরে বাবা, তোমাকে তো বললাম পায়ে একটু তেল মালিশ করে নিতে, তুমি তো শুনলেই না। পেটে একদানা খাবার নেই আর পায়ে তেল মালিশ করছে। সত্যি ভাই ভোলা, অনেক খতরনাক জায়গায় আমি তোর সঙ্গে গেছি, কিন্তু এই শৈত্য পর্বতের মতো জায়গা আমি আগে দেখিনি। একটাও খাবার নেই। এইটা তুই ঠিক বলেছিস, তবে এও ঠিক, এই ঠান্ডায় কোনো গাছই বা বাঁচবে কি করে বল? তোরা পড়ে আছিস খাওয়া নিয়ে, এদিকে আমার তো ঠান্ডায় পাকস্থলী যকৃৎ সব একেবারে জমে যাওয়ার জোগাড়। ওরে বাবা রে, এত ঠান্ডা জানলে বাড়ি থেকে বেরোবার সময় একেবারে কম্বলটা নিয়ে বেরোতাম। নে, আর এখানে দাঁড়িয়ে জটলা না করে এবার ওপরের দিকে উঠতে শুরু কর। আমরা এতটা পথ যখন আসতে পেরেছি, দেখবি বাকি রাস্তাটাও আমরা ঠিক পেরিয়ে যাব। এই তবে ভোলা আর তার বন্ধুরা, যাদেরকে বিমানে তার পরম শত্রু বলে মনে করে, এদের তো আমি আমার এক ফু দিয়েই উড়িয়ে দিতে পারি। এতক্ষণ তো পথে এরকম কোনো বিপদ চোখে পড়েনি, তাহলে হঠাৎ এত বিপদ একসঙ্গে এলো কি করে? বিপদ ধেয়ে এলো নাকি তাকে পাঠানো হলো তা তো এক্ষুনি বুঝতে পারছি না রে। তবে আমার মনে হয় এই সবই কারোর ষড়যন্ত্র। কেউ চায় না আমরা বাবা সিদ্ধেশ্বরের মন্দিরে পৌঁছই, কিন্তু